আগের দিন আমরা পড়ছিলাম হচ্ছে কার্বন সংখ্যা কিভাবে বৃদ্ধি করা যায়, এরকম একটা টপিক পড়ছিলাম। আজকে কার্বন সংখ্যা কিভাবে হ্রাস করা যায়, একটা যৌগ থেকে আরেকটা বানানোর সময় কার্বন সংখ্যা কিভাবে হ্রাস করা যায় তার একটা ওয়ে দেখব। তো কার্বন সংখ্যা হ্রাস করার কয়েকটা ওয়ে আছে, কিন্তু তোদের বইয়ে একটা ওয়ে দেওয়া আছে, সেটা হচ্ছে ওই ডিকার্বক্সিলেশন যে বিক্রিয়া। তাইলে আজকে হচ্ছে জৈব যৌগ, যে বিভিন্ন জৈব যৌগ প্রস্তুতির ওই পোর্শনটা, যেটা হচ্ছে কার্বন সংখ্যা কমানো, কার্বন সংখ্যা হ্রাস। তো কার্বন সংখ্যা হ্রাস করতে হইলে আমরা যেটা করতে পারি, এটা আমরা একটা ওয়ে দিয়েই শিখবো, সেটা হচ্ছে ডিকার্বক্সিলেশন। আরেকটা ওয়ে অবশ্য আমরা অলরেডি ওই যে দেখছিলাম, 2 ডিগ্রি অ্যালকোহলকে যখন 2 বার জারণ করছিলাম, লাস্টে যখন ওই কিটোনটাকে আরেকবার জারণ করছিলাম, তখন কিটোন থেকে একটা কার্বন কমে গেছিল সেই অ্যাসিডটা হওয়ার সময়। কিন্তু ওই ঝামেলায় আমরা যাব না, আমরা এই ডিকার্বক্সিলেশন দিয়ে কার্বন সংখ্যা কমায় নেব সবসময়। ডিকার্বক্সিলেশন কথা মানেই ছিল, ডি মানে সরে যাওয়া, কার্বক্সিলেশন মানে কার্বক্সিল মূলকটা সরে যাওয়া। তো কার্বক্সিল মূলক ছিল COOH, সেখানে একটা কার্বন ছিল, সেটা সরে যাবে। তো এরকম একটা ওয়ে আমরা দেখতেছি। যেমন ধর আমাদেরকে যদি বলা হয় ইথেন থেকে, এটা হচ্ছে ইথেন, 2 কার্বন আছে, এটা থেকে আমাকে বানাইতে বললো মিথেন, ইথেন থেকে মিথেন বানাইতে বললো, তার মানে 1 কার্বন কমায় ফেলা লাগবে। তো এরকম যদি বলে, তাহলে আমরা কি করব, যেহেতু ডিকার্বক্সিলেশন, ফার্স্টে ইথেনটাকে ইথানোয়িক অ্যাসিড বানাই নিতে হবে, কারণ নামই ডিকার্বক্সিলেশন, কার্বক্সিল মূলক নিয়ে আসতে হবে। তাহলে ইথেন থেকে যেভাবে ইথানোয়িক অ্যাসিড বানাই, আগে সেই প্রসেসটা আমরা করে ফেলি। তো ইথেন থেকে ইথানোয়িক অ্যাসিড বানানোর ওয়ে কি ছিল, প্রথমে এটার সাথে ক্লোরিন দেওয়া লাগতো, ইউভি আর ক্লোরিন, এটা দিলে, সরি ক্লোরিন তো এখানেই দিয়ে দিছি, এখানে দিয়ে ইউভি আর ক্লোরিন দিলে এখান থেকে একটা হাইড্রোজেন কমে গিয়ে এটা হয়ে যেত CH3CH2Cl। তারপরে এটাকে অ্যালকোহল বানানো লাগতো সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে। তো এই সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম অ্যাকোয়াস, এটা দিলে এই OH-টা এখানে বসে যাইত, সোডিয়ামের সাথে Cl চলে যেত। পুরাতন বিক্রিয়াগুলাই আবার অ্যালকোহল হইলো, এটাকে আরেকবার জারণ করলে এটা অ্যালডিহাইড হইতো, CH3CHO হয়ে যাইতো। এন্ড ফাইনালি আরেকবার জারণ করলে এটা অ্যাসিড হইতো। আরেকবার জারণ করলে এটা CH3COOH হবে। এই পর্যন্ত আগে এই যে কার্বক্সিল মূলকটা নিয়ে আসলাম, এই পর্যন্ত আগে কার্বক্সিল মূলকটা নিয়ে আসলাম। তো যে যৌগই আমাকে দেওয়া থাকবে যার কার্বন সংখ্যা কমাইতে হবে, তাকে আগে আমাদের অ্যাসিডটা বানাই নিতে হবে। বানানোর পরে ডিকার্বক্সিলেশন বিক্রিয়াটা ছিল, তোরা যদি অ্যালকেনে গিয়ে দেখিস তাহলে ব্যাপারটা এরকম ছিল যে এটা লবণ নিতে হইতো, এটা সোডিয়াম লবণ। তো অ্যাসিডকে লবণ বানানোর জন্য সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়া লাগবে। তাহলে এটার মধ্যে যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, এই এইচটা চলে যাবে, ও এইচ এর সাথে পানি আকারে সোডিয়ামটা এখানে বসে যাবে, মানে এটা হয়ে যাবে CH3COONA। ব্যাস, আর একটা ধাপ বাকি। এই লবণটার সাথে যদি আমরা সোডা লাইম দিতাম, মানে হচ্ছে কস্টিক সোডা, সোডিয়াম হাইড্রোক্সাইড, আর লাইম হচ্ছে চুন, ক্যালসিয়াম অক্সাইড, এই দুইটা জিনিস একবারে দেওয়া লাগতো, সোডিয়াম হাইড্রোক্সাইড আর ক্যালসিয়াম অক্সাইড। এটা দিয়ে তাপ দিলে, এটা দিয়ে তাপ দিলে এই সোডিয়ামটা এইখান থেকে এই যে এই এইটুক পার্ট COONA, এই পার্টটা, আর এখান থেকে সোডিয়াম আর অক্সিজেন মানে Na2CO3 আকারে চলে যেত। সোডিয়াম একটা দুইটা Na2C, আর অক্সিজেন একটা দুইটা তিনটা CO3 আকারে চলে যেত। শুধু এই হাইড্রোজেনটা এসেই CH3 সাথে বসে যেত। তাহলে এইখানে আমি মিথেন পেয়ে যাব। তাহলে শুরু করছিলাম মিথেন দিয়ে, পাইলাম মিথেন। এরকম যদি প্রোপেন থেকে বলে ইথেন বানাইতে, সেটাও পারবো। মানে যেটাই বলুক, আমাদের কাজ হবে যে যৌগটাকে দিছে ফার্স্টে তাকে অ্যাসিড বানানো, তারপরের কাজ সেম। এই সবাই বুঝছিস? সবার তোলা হয়েছে রে? বলিস মনি, আবার পরে চিল্লাইস না, হয়েছে নাকি? মনি তুলছিস? আচ্ছা আচ্ছা, তোল তোল, তোলা শেষ হইলে বলিস, বলিস বলিস, তারপরে আমি বুঝবো। ওকে, সবার এটা তোলা হইলে আমি মুছতেছি এবার। আচ্ছা আচ্ছা।
ওই যে আগের দিন লিখে দিছিলাম না যে অ্যালকোহলকে জারণ করলে সবসময় 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে সবসময় অ্যালডিহাইড হবে, অ্যালডিহাইডকে আরেকবার জারণ করলে অ্যাসিড হবে। এটাকে মুখস্থ রাখবি কিভাবে? অল, অ্যালকোহলের লাস্টে হচ্ছে অল, অ্যালডিহাইডের লাস্টে হচ্ছে অ্যাল, আর এটার লাস্টে হচ্ছে ওইক অ্যাসিড। এভাবে মনে রাখতে পারিস, অল অ্যাল ওইক অ্যাসিড, মানে জারণ করলে অল থেকে অ্যাল হয়, অ্যাল থেকে ওইক অ্যাসিড হয়। ওকে, আচ্ছা উল্টাভাবে বিজারণ করলে, যদি আমরা অ্যাসিডকে বিজারণ করি তাহলে আসে অ্যালডিহাইড, মানে অল অ্যাল ওইক অ্যাসিড। এটাকে উল্টা দিকে যাইতে হলে বিজারণ করতে হবে, মুখস্থ হয়ে যাবে আস্তে আস্তে, সমস্যা নেই। খালি ওই যে ওটা আরেকটা ব্যাপার ছিল, ওই যেটা কালকে দেখাইছি যে 2 ডিগ্রি অ্যালকোহল হইলে তখন আবার এটা অ্যালডিহাইড না হয় কিটোন হয়, ওটা আলাদা করে মনে রাখবি। ওকে, তাহলে মুছলাম। তাহলে কার্বন সংখ্যা বৃদ্ধিকরণ আগের দিন দেখাইছিলাম, আজকে কার্বন সংখ্যা হ্রাস দেখাইলাম। তো মোটামুটি আমরা এই কয়টা দিয়ে সব টাইপের যৌগ বানাই ফেলতে পারবো একটা থেকে আরেকটা। আচ্ছা, আরেকটা যৌগ দেখাই দিই, যদি ওইটা মানে, আচ্ছা ওটা আর একটু পরে দেখাচ্ছি, পলিমারকরণে দেখাই দেবো ওটা তাহলে। ওকে, তো এখন আসি আমরা আমাদের পরের টপিক, সেটা হচ্ছে পলিমারকরণ বিক্রিয়া। আজকে পলিমারকরণ বিক্রিয়া, পলিমারকরণ পলিমারকরণ মানে হচ্ছে অনেকগুলা ছোট ছোট অণু একসাথে হয়ে একটা বড় অণুর সৃষ্টি করবে। এরকম অনেকগুলা ছোট ছোট অণু একসাথে হয়ে, যেমন আমরা যে প্রোটিন বলছিলাম, ওটা একটা পলিমার, এরকম একটা বড় অণুর সৃষ্টি করবে। তো এইখানে যে এই পুরাটা যদি পলিমার হয়, এগুলাকে বলা হয় মনোমার, প্রত্যেকটাকে বলা হয় মনোমার। পলিমার শব্দটার অর্থ হচ্ছে, পলি শব্দের অর্থ হচ্ছে ম্যানি বা বহু, আর এই মার শব্দটা, এটার অর্থ হচ্ছে ইউনিট, একক। তার মানে অনেকগুলা একক একসাথে যুক্ত হয়ে একটা বড় অণুর সৃষ্টি করলে আমরা তখন সেটাকে পলিমার বলি। তো এই পলিমার হইতে পারে দুইটা টাইপে, এরকম হইতে পারে যে একই টাইপের অনেকগুলো ইউনিট একসাথে হয়েছে, একই টাইপের অসংখ্য ইউনিট একসাথে হয়েছে, এরকম হয়ে একটা পলিমার হইতে পারে। আরেকটা পলিমার হইতে পারে যে একাধিক টাইপের ইউনিট একসাথে হয়েছে, একাধিক টাইপের ইউনিট একসাথে হয়েছে, তারপরে একটা বড় অণু সৃষ্টি হয়েছে, এরকম হইতে পারে। তো এইটার উপরে বেস করে আমরা পলিমার গুলাকে দুইটা ভাগে ভাগ করি। তো একটা হচ্ছে দ্রুত পলিমার, আর যে প্রসেস ওই পলিমারকরণটা হয় সেটাকে বলা হয় দ্রুত পলিমারকরণ বা সংযোজন পলিমার। তো প্রথমটা হচ্ছে সংযোজন পলিমারকরণ বা ওই, আচ্ছা এভাবে লিখতে, সংযোজন পলিমারকরণ, বা এটার আরেকটা নাম হচ্ছে দ্রুত পলিমারকরণ। এটা হচ্ছে ফার্স্ট টাইপ। আর এই প্রসেসে যে পলিমারগুলো উৎপন্ন হবে তাকে আমরা বলবো সংযোজন পলিমার বা দ্রুত পলিমার। ওকে, সংযোজন পলিমার বা দ্রুত পলিমার। আচ্ছা, এই ক্ষেত্রে এটার বৈশিষ্ট্যটা কি? এই ক্ষেত্রে একই টাইপের অসংখ্য অণু যুক্ত হবে, একই টাইপের অসংখ্য অণু যুক্ত হবে। নরমালি অ্যালকিন অণু দিয়ে, তোদের বইয়ে বেশিরভাগ উদাহরণটা অ্যালকিন দিয়ে, তবে যে সবসময় অ্যালকিন হবে এরকম না আমরা দেখি। তো একই টাইপের অসংখ্য অণু যুক্ত হবে, একই ধরনের অসংখ্য মনোমার। আর এখানে শুধুমাত্র যুক্তই হবে, কিছু সরবে না। তার মানে এখানে কোনো অণু অপসারিত হয় না, কোনো অণু অপসারিত হয় না। নোটে এটা মনে হয় লেখা নাই, লিখে নিতে পারিস, অপসারিত হয় না, কোনো অণু অপসারিত হবে না এখানে। তো তাইলে এখানে একই টাইপের অসংখ্য মনোমার যুক্ত হবে, তার মানে ইউনিটগুলা দেখতে সবগুলা একই রকম। তো সবগুলা যদি আমি এ দিয়ে দেখাই, ইউনিটগুলা সবগুলা এরকম একই রকম। আমরা পরে উদাহরণ যখন দিব বুঝতে পারবি, মানে পর পর এরকম অসংখ্য একই টাইপের মনোমার যুক্ত হয়ে বসবে। এইখানে মনোমার হচ্ছে এই, আচ্ছা পরে বুঝাচ্ছি। এটুকু হয়েছে রে? আচ্ছা, এখন এটার উদাহরণে যাই। তো এক নম্বর উদাহরণটা হচ্ছে, যেমন আমরা পলিথিন পড়ছি, পলিথিন। তো প্রথম উদাহরণটা হচ্ছে পলিথিন। পলিথিনটা কি হয়? অসংখ্য ইথিন অণু,
তাহলে এটা হচ্ছে ইথিন অণু, CH2 ডাবল বন্ড CH2। এটা একটু ভালো করে বুঝবি কিভাবে লিখতে হয়, অনেকবার তোরা বলছি এটা অবশ্য আমি। এই ইথিনের অসংখ্য অণু একসাথে হয়ে পলিথিন হয়। তো এটা লিখবো আমরা কিভাবে, এই অসংখ্য অণু সেটা বুঝাইতে এর সামনে একটা এন দিব। এন 600 থেকে 1000 এরকম নরমালি এখানে হয়। আচ্ছা, তো এক এক সময় এক এক রকম হবে এন এর মান। তো এরা যে একসাথে হয়ে পলিমারটা তৈরি করবে, তো পলিমারটা কিভাবে তৈরি হবে আমরা জানি, এই ডাবল বন্ডের একটা বন্ধন ভেঙে যেতে পারে, আর একটা বন্ধন ভাঙলে দুইটা হাত হয়, একটা বন্ধন ভাঙলে দুইটা হাত হয়। তাইলে এই ইথিনের এই বন্ধনটা ভেঙে গিয়ে দুই সাইডে দুইটা হাত আসবে। ইথিনের এই বন্ধনটা ভেঙে গিয়ে দুই সাইডে দুইটা হাত আসবে, এভাবে উপরে না দিয়ে। কেন উপরে দিবি না, কারণ একটার পাশে আরেকটা যুক্ত হইতে থাকবে, তো এরকম দুই সাইডে দুইটা হাত দিবি। দেওয়ার পরে এই বন্ধনটাকে কেটে থার্ড ব্র্যাকেট দিবি, অবশ্যই বন্ধনটাকে কাটবি, বই যদি কাটা নাও থাকে তুই কেটে দিবি। বন্ধনটাকে কেটে থার্ড ব্র্যাকেট দেওয়া মানে এটা চলতেছে ওইদিকে, এবং এইটার নিচে হচ্ছে এন। তার মানে এই জিনিসটা বারবার রিপিট করবে, এখানেই শেষ। এরকম মানে নিয়মটা এরকম, বইয়ে যেগুলা কাটে নাই সেগুলো অ্যাকচুয়ালি প্রিন্টিং এ ভুল হয়েছে আর কি, প্রিন্টিং এ সেটা করতে পারে না। ওকে, আচ্ছা, এখন এই পুরো বিক্রিয়াটা ঘটতে গিয়ে অক্সিজেন প্রভাবক দরকার হবে। অক্সিজেন কি কাজ করবে একটু পরে আমরা দেখতেছি, এই ভিডিওটা দেখাইছিলাম মেবি তোদের, আবার দেখাচ্ছি। আর এখানে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দরকার হবে, আর হচ্ছে অনেক চাপ দরকার হবে, সেটা প্রায় 1000 থেকে 1200 ATM চাপ। ওকে, এরকম দিলে এই ইথিন গুলা সবগুলা পলিথিন হয়ে যাবে। তাহলে এটা ছিল ইথিন, আর ওটা হচ্ছে পলিথিন। ইথিন থেকে পলিথিন বানাইলাম। আচ্ছা, এইটুক যদি হয় তাহলে আমি একটু ভিডিওটা দেখাই আসি আর কিভাবে হচ্ছে বিক্রিয়াগুলা। আচ্ছা, তাহলে একটু ভিডিওটা দেখাচ্ছি। ওকে, পলিমারাইজেশন। আচ্ছা, পলিমারাইজেশন বিক্রিয়াগুলার, এই পলিমারকরণ বিক্রিয়াগুলা তিনটা ধাপে হয়। পলিমারকরণ বিক্রিয়াগুলা তিনটা ধাপে হয়, তা আমি ধাপগুলো একটা একটা করে বলতেছি। আচ্ছা, এটা একটা, ওয়েট, তো এই তিনটা ধাপের প্রথমটা হচ্ছে, এটা একটা মনোমার, ধর অ্যালকিন অণু একটা, ওই মাঝখানে একটা ডাবল বন্ড আছে। তো এই ডাবল বন্ডটাকে আমরা, ওই যে ডাবল বন্ডে বলছিলাম যে ডাবল বন্ডের মধ্যে একটা সিগমা বন্ধন, মাঝখানে যে সবুজটা দেখতেছিস ওটা সিগমা, আর উপরে যে কমলা কালারের দুইটা দেখতেছিস ওটা দুইটা বন্ধন না, একটাই বন্ধন, কিন্তু দুইটা অরবিটালের মধ্যে ইলেকট্রন থাকতে পারে, এগুলো পরে বুঝবে। ওই দুইটা মিলে একটা বন্ধন বোঝাচ্ছে, এটা পাই বন্ধন। ওকে, তার মানে এখন আমরা এই দ্বিবন্ধনটাকে এভাবে দেখাবো, এই যে এভাবে দেখাবো, আর পুরো অণুটাকে এভাবে দেখাবো। ওকে, নিহা আছিস? তোর মন খারাপ তো আজকে নাকি? আচ্ছা, তো এই যে এখন নিহার মন খারাপ, সে কারোর সাথে কোনো কথা বলতেছে না। ওকে, ওকে, উপরে দেখ একটা মানে আর কি ফানি কেউ একজন আসছে, নিহার মন ভালো করার জন্য আমি চলে আসছি এবার। উপরে ওটা হচ্ছে অক্সিজেন, অক্সিজেন অণু, ওই যে যেটা আমরা দিলাম O2 দিলাম যেটা, এই অক্সিজেন হচ্ছে ওই মানে ইনিশিয়েটর বলে এটাকে, যে শুরু করে দিবে। তো কিভাবে শুরু করবে দেখ, এই নিহার মন ভালো করতেছি আমি, ওয়েট, এই যে নিহার মন ভালো হয়ে গেছে। ওকে, তো এখন একটার পর একটা এরকম যুক্ত হইতে থাকবে, আই মিন এই বন্ধনগুলা। তার মানে অক্সিজেন ফার্স্টে এসে শুরু করে দিল, এরপর এই চেনটা এরকম বাড়তে থাকবে। তাহলে প্রথমে যে অক্সিজেন এসে শুরু করে দিল ওইটাকে বলে ইনিশিয়েশন, আর এখন যে আস্তে আস্তে চেইনটা বড় হচ্ছে এই জিনিসটাকে বলে প্রোপাগেশন। ওকে, আর ফাইনালি যখন এরা একসাথে হয়ে চেনটা মানে শেষ হবে ওটাকে বলে টার্মিনেশন, মানে শেষ ধাপটা হচ্ছে টার্মিনেশন, এই যে এভাবে টার্মিনেশন হবে। ওকে, আচ্ছা, ওকে, এই পর্যন্ত। তাইলে লাস্টের ধাপটা টার্মিনেশনটা কয়েকভাবে হইতে পারে।
একটা হচ্ছে দুইটা চেইন একসাথে হয়ে যাইতে পারে, এরকম হইতে পারে, অথবা একটা চেইনের লাস্টের কিছু অংশ আরেকটায় রিপ্লেস হয়ে ফাইনাল শেষ হয়ে যেতে পারে। আচ্ছা, যা হোক, তো এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের পলিমারকরণ বিক্রিয়ার ওয়ে। তার মানে এই যে শুরু করে দিবে এই অক্সিজেনটা, তারপরে এই চেইনটা চলতে থাকবে, ফাইনালি ওই অবস্থায় গিয়ে দাঁড়াবে। তো এখন এই যে দেখ, এই যে এইটা বারবার রিপিট করতেছে, তার মানে এইটাকে আমি এ, এই পরেরটাও এ, তারপরে এরকম আরেকটা আসবে এ, এভাবে লিখতে পারি এই জিনিসটা। ওকে, এই পুরাটা এই যে এইটুক, এটা বারবার আসতেছে। আচ্ছা, আমি একটু ভিডিওটা ইয়া করব, এন্ড দিয়ে আবার শুরু করব। ওকে, শোন তাহলে এবার আমাদের এই প্রথমটা গেল, সেটা হচ্ছে পলিথিন তৈরি করলাম। এবার বাকি আরো কয়েক, এই যে এখানে শুধু একটার পর একটা যুক্ত হয়েছে, কোনো কিন্তু কিছু সরে যায় নাই, জাস্ট খালি দেখলি একটা ইথিন ছিল, আরেকটা এসে অ্যাড হইলো, একটার পর একটা শুধু অ্যাডই হচ্ছিল, কোনো কিছু এখান থেকে সরে নাই। আমরা পরেরটাই দেখবো, একটা অন্য কোনো একটা অন্য সরে গিয়ে যুক্ত হবে, এরকম হলে তখন আরেকটা টাইপ, সেটা পরে আসতেছি। ওকে, বুঝছিস যেটা বললাম? আচ্ছা, এবারে তো এটা ইথিন ছিল, এরকম আরো কয়েকটা উদাহরণে যাচ্ছি আমরা। ধর পরেরটা হচ্ছে ইথিন থেকে পলিথিন বানাইছিলাম, এরকম প্রোপিন থেকে আমরা পলিপ্রোপিন বানাইতে পারবো। তো 2 নম্বর উদাহরণটা হচ্ছে পলিপ্রোপিন বানাবো প্রোপিন থেকে। তাহলে এই সাইডে হচ্ছে প্রোপিন। প্রোপিন দেখতে এরকম ছিল, CH3 CH ডাবল বন্ড CH2, CH3 CH ডাবল বন্ড CH2। তো এইটার অনেকগুলো অণু পরপর যুক্ত হবে, তো ব্যাপারটা ওই আগের মতোই। আচ্ছা, না নিহা, এক্সামে এরকম এন নাম্বার দেওয়া থাকে না, ওগুলা নিয়ে টেনশন করা লাগবে না, খালি জাস্ট বিক্রিয়া লেখা লাগবে। আচ্ছা, তো এইখানে এই সামনে আবারও এন সংখ্যক, এটা দিয়ে এরা একসাথে হবে। এখানে এই একসাথে হওয়ার জন্য যা যা দরকার হবে, 140 ATM চাপ লাগবে, তারপর 120 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা লাগবে, আর টাইটেনিয়াম ক্লোরাইড লাগবে। তো কেউ যদি এগুলা ভুলে যাস পরীক্ষায়, তাহলে ওই যে লিখে দিবি উচ্চ চাপ, উচ্চ তাপ এবং প্রভাবক আর পলিমারকরণ, এই কথাটা লিখে দিবি, স্যার বুঝতে পারবে তুই ভুলে গেছিস। আচ্ছা, এবার এইখানে এটা ছিল প্রোপিন অণু, আসছিস? আচ্ছা, প্রোপিন, এই প্রোপিনের, এই প্রোপিনটা যদি পরপর যুক্ত হয়, তাহলে এটা যে পলিপ্রোপিন হবে কিভাবে লিখবো, এই জিনিসটা দরকারি। প্রতিবার আমরা একই স্টাইল ফলো করব, সেটা হচ্ছে এই যে ডাবল বন্ড, সেটাকে ভেঙে ফেলবো, যেখানে ডাবল বন্ড আছে আমাদের ফোকাসটা পুরোটাই ডাবল বন্ডের এখানে, এইটাকে আগে লিখব। CH ডাবল বন্ড ছিল, একটা বন্ড ভেঙে দিলাম, CH2। CH ডাবল বন্ড ছিল, একটা বন্ড ভেঙে দিব। ডাবল বন্ড ভাঙলে ওই একটা বন্ড ভেঙে গেলে দুইটা হাত হয়, দুইটা হাতকে দুই পাশে লিখবো, এই যে দুইটা হাতকে দুই পাশে লিখলাম। এটা কিন্তু ওই বন্ধন ভেঙে যেটা উপরেরটা ভাঙছে। আর ওর সাথে কি ছিল, CH3 ছিল। তার মানে এই বন্ধন ভাঙার পর সাথে যাই থাকুক সেটাকে আমরা উপরে বা নিচে লিখে দিব। এই CH3টাকে ধর এটার উপরে লিখে দিলাম। এইবার আগের বারের মতোই বন্ধনটাকে কেটে এই থার্ড ব্র্যাকেট দিয়ে এন দিতে হবে। তাহলে এটা ছিল প্রোপিন, এটা হয়ে গেল পলিপ্রোপিন। পলিপ্রোপিন, বুঝছিস সবাই? এই যে যে কোনো জায়গায় ডাবল বন্ড থাকলে একটা বন্ধন ভেঙে গেলে দুইটা হাত আসে। এতদিন আমরা এটাকে এরকম উপরে দেখাইতাম, এখন এটাকে আমরা পাশে দেখাচ্ছি। আর সাথে এক্সট্রা যা আছে সেগুলোকে উপরে বা নিচে লিখে দেবো, এই উপরে লিখে দিছি এই। আচ্ছা, এটা গেল প্রোপিন থেকে পলিপ্রোপিন। এরকম আমরা আরেকটা জিনিস, ওই যে পিভিসি পাইপ বলে না, RFL পিভিসি পাইপ বা এরকম যে বলে, পলিভিনাইল ক্লোরাইড যেটা, সেটা বানাবো। তো এখানে একটা জিনিস খেয়াল করলেই দেখতেছিস, প্রোপিন থেকে যেটা তৈরি হয়েছে সেটার নাম পলিপ্রোপিন, তার মানে সামনে শুধু পলি শব্দটা চলে আসছে। তাইলে পলিভিনাইল ক্লোরাইড যেটা, সেটা তাইলে কি থেকে তৈরি হয়েছে? পলিভিনাইল ক্লোরাইড কি থেকে তৈরি হয়েছে? ভিনাইল ক্লোরাইড থেকে তৈরি হয়েছে, ভিনাইল ক্লোরাইড থেকে তৈরি হয়েছে। তো ভিনাইল ক্লোরাইড থেকে আমরা পলিভিনাইল তৈরি করি, পলিভিনাইল ক্লোরাইড তৈরি করি, কিন্তু তার আগে ভিনাইল ক্লোরাইডটা বানাই নিতে হবে। তো ভিনাইল ক্লোরাইডটা বানাই নেব কি থেকে? সেটা হচ্ছে ইথাইন থেকে। তো ইথাইন CH
ট্রিপল বন্ড CH। তো ভিনাইল, না ভিনাইল ক্লোরাইডের অন্য কোনো নাম নেই। আচ্ছা, অন্য কোনো নাম বলতে মানে বাণিজ্যিক নাম ভিনাইল ক্লোরাইড। আচ্ছা আচ্ছা, ওই এভাবেও বলতে পারি, ভিনাইল ক্লোরাইডটাকে এভাবে বলতে পারিস। এই যে এটা তো CH2 CHCl, ভিনাইল ক্লোরাইড দেখতে এরকম, এটাকে ক্লোরোইথিনও বলা যাবে, ক্লোরোইথিনও বলা যাবে। ওকে, তবে ভিনাইল ক্লোরাইড বাণিজ্যিক নাম আর কি, ক্লোরোইথিনও বলা যাবে এটাকে। আচ্ছা, তো এবার আসি, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, VC দিয়ে লিখলাম আমি। তো এই ভিনাইল ক্লোরাইডটা বানাবো কেমনে? ইথাইন থেকে। তো ইথাইন থেকে দেখ, একটু খেয়াল করলেই দেখা যায় যে এখানের সাথে এটার চেঞ্জটা কি, এখানে একটা নতুন হাইড্রোজেন বসছে, এখানে একটা Cl বসছে, তার মানে আমি HCl দিছি, একটা হাইড্রোজেন বেড়ে গেছে, একটা ক্লোরিন বেড়ে গেছে, একটা হাত চলে গেছে, তার মানে এখানে আমরা HCl দিছি। তো HCl দিলে একটা H যাবে আর একটা Cl যাবে। তো এইটা করার জন্য আমাদের আবার 250°C তাপমাত্রা দেওয়া লাগবে, আর মার্কারি ক্লোরাইড এই প্রভাবকটা দেওয়া লাগবে। এটা দিলে এই বিক্রিয়াটা হবে, কি হবে? এখানে একটা হাইড্রোজেন বসে যাবে, এখানে একটা ক্লোরিন বসে যাবে, মানে ভিনাইল ক্লোরাইডটা তৈরি হবে, CH2 ডাবল বন্ড CHCl। এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, আর এটা ছিল ইথাইন। আমরা আগে ভিনাইল ক্লোরাইডটা বানাই নিলাম। ওকে, এরপরের কাজ হচ্ছে এইটাকে এবার পলিমার করব। তো আগের মতোই এখানে N থাকবে, আর এই এখানে তোদের বইয়ে তাপমাত্রাটা দেওয়া নাই, সো দরকারও নাই। উচ্চ তাপমাত্রা আর চাপ, আর সাথে পলিমারকরণ কথাটা লিখে দিতে পারিস, না লিখলেও সমস্যা নেই। উচ্চ তাপমাত্রা চাপ, এটা দিলে আবার সে আগের রুল ফলো করবো, যেখানে ডাবল বন্ড আছে সেটাকে আগে ভাঙবো। CH2 একটা হাত রাখবো, আর CH সাথে কি আছে ওটাকে পরে লিখবো, সাথে কি আছে সেটাকে সবসময় পরে লিখবো। এবার দুই সাইডে দুইটা হাত দেওয়া লাগবে, দুই সাইডে দুইটা হাত দিলাম। এর সাথে Cl ছিল, সেটাকে উপরে বা নিচে দিলাম, উপরে পাঠাই দিলাম, এই থার্ড ব্র্যাকেট N। এটা হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড, PVC, পলিভিনাইল ক্লোরাইড বা PVC। হয়েছে? বুঝছিস সবাই? আচ্ছা, এরপর আরেকটা, এগুলার ব্যবহার কোনটায় কি কাজে ইউজ হয় আমি আবার পরে ইয়া দিয়ে দিব, শীট দিয়ে দিব, তখন দেখিস, সমস্যা নাই। আচ্ছা, এবার হচ্ছে 4 নাম্বার বিক্রিয়ায় যাচ্ছি, মানে 4 নাম্বার উদাহরণ। এটাই হচ্ছে পলি টেট্রাফ্লোরো ইথিন বানাবো, পলি টেট্রাফ্লোরো ইথিন বানাবো, পলি টেট্রাফ্লোরো ইথিন। তাহলে বানাবো কি থেকে? বানাবো এই টেট্রাফ্লোরো ইথিন থেকে, টেট্রাফ্লোরো ইথিন থেকে। ইথিন মানে দুইটা বন্ধন থাকবে কার্বনের মধ্যে, আর থাকার কথা ছিল এরকম দুইটা হাইড্রোজেন, ইথিন হওয়া মানে এরকম দুইটা হাইড্রোজেন থাকা। এখন ওই দুইটা হাইড্রোজেন, দুইটা দুইটা করে হাইড্রোজেন এখান থেকে রিপ্লেস হয়ে ওই হাইড্রোজেনের জায়গাগুলোতে ফ্লোরিন বসছে, হাইড্রোজেন জায়গাগুলোতে ফ্লোরিন বসছে। তো ছিল ইথিন, হয়ে গেছে টেট্রাফ্লোরো ইথিন, টেট্রাফ্লোরো ইথিন, TFE। এবার এটাকে পলিমার করব, তাইলে N সংখ্যক, এখানে একটা প্রভাবক দরকার হয়, সেটা হচ্ছে FeSO4, আর সাথে হাইড্রোজেন পারঅক্সাইড H2O2। এই দুইটাকে একসাথে আরেকটা নাম আছে, নামটা তোর একটু লিখে ফেলতে পারিস। এই পুরা জিনিস দুইটাকে একসাথে বলা হয় ফ্যান্টন, বিজ্ঞানের নাম অনুসারে ফ্যান্টন বিকারক বলে। এই জিনিসটাকে ফ্যান্টন বিকারক বলে, এই দুইটাকে একসাথে বিকারক, ফ্যান্টন বিকারক বা ফ্যান্টন রিয়াজেন্ট এভাবে বলে। তো এইটা আর সাথে এটা যদি পলিমার করি আমরা, পলিমারকরণ, তখন ওই ইথিন যেমনে করছিলাম ঠিক একই ভাবে, যে ডাবল বন্ডটা ভাঙবে, এই সাইডে CF2, এই সাইডে CF2, ডাবল বন্ড ভেঙে দুই সাইডে দুইটা হাত আসবে, আর থার্ড ব্র্যাকেট N, এটা হচ্ছে PTFE, পলিটেট্রাফ্লোরো ইথিন।
পলিটেট্রাফ্লোরোইথিন, সে আগের মতোই CF2, আর ইথিনের সময় এরকম ছিল CH2CH2, এখন সেটা F2C বা CF2 দিলেও হইতো। এটাকে যদি কেউ CF2 লেখে তাতেও কোনো প্রবলেম নেই, CF2 আর এই সাইডে দুইটা হাত জাস্ট কেটে দিতে হবে। এইটুক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এগুলা সবগুলো অ্যালকিন নিয়ে দেখাইছিলাম, এখন একটা দেখাচ্ছি যেটা আমার শীটে অ্যাড করি নাই, যেরকম অ্যালকাইনের একটা পলিমার দেখাচ্ছি। সেটা তাহলে তোরা 5 নাম্বারে অ্যাড করে নে আর কি। সেটা হচ্ছে, বা ওই আমি তো এখানে ABCD দিয়ে লিখছি ই নাম্বারের জন্য, যে ইথাইনের পলিমার দেখবা আর কি। ইথাইনের পলিমার করো, ইথাইনের পলিমার করো। আমরা যদি 3টা ইথাইন অণু, n সংখ্যক মানে এবার n এর মানটা 3, 3টা ইথাইন অণুকে মানে ইথাইনকে লোহার পাইপের ভিতর দিয়ে, লোহার পাইপের ভিতর দিয়ে পাস করি। লোহার, ইথাইন তো গ্যাস, একটা লোহার পাইপের মধ্যে দিয়ে ইথাইন গ্যাসকে এক সাইড দিয়ে পাস করলাম, এদিক দিয়ে ধর পাস করলাম, আর এই লোহার পাইপটাকে তাপ দেওয়া হবে কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, 400 থেকে 500 ডিগ্রি সেলসিয়াস। লোহার পাইপটাকে তাপ দিয়ে গরম করে ফেলা হবে। এরকম করলে এই সাইড দিয়ে ইথাইন প্রবেশ করাই দিলে ওই সাইড দিয়ে সেটা বেনজিন আকারে বের হয়ে আসে, ওই সাইড দিয়ে সেটা বেনজিন আকারে বের হয়ে আসে। আমরা জানি বেনজিনের 6টা কার্বন থাকে, বেনজিনের 6টা কার্বন থাকে, এটা কিন্তু অক্সিজেন না, এটা বেনজিন চক্র। এই সাইড দিয়ে বেনজিন হয়ে বের হয়ে আসে। তো ইথাইন, এই যে দুইটা দুইটা করে কার্বন ছিল, টোটাল 6টা কার্বন, আর এই হাইড্রোজেন গুলা মিলে, তো এই যে বেনজিন দেখতে কেমন ছিল, কারো যদি ভুলে যাস তাহলে আমি আরেকবার একটু দেখাই। বেনজিন দেখতে এরকম ছিল, বেনজিনে 6টা কার্বন থাকতো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা, এরকম 6টা কার্বন থাকতো। আর 6টা কার্বনের মধ্যে একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, আবার একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, একটা সিঙ্গেল বন্ড, একটা ডাবল বন্ড, এভাবে থাকতো। এই বন্ডগুলোকে আমরা চক্র করে দেখাইছি ওখানে। আর প্রত্যেকটার সাথে একটা করে হাইড্রোজেন থাকতো, প্রত্যেকটা কার্বনের সাথে একটা করে হাইড্রোজেন থাকতো। তাইলে এখান থেকে দেখলেই বোঝা যায়। দেখ এখানে ইথাইন, এই যে ইথাইনে CH, এই যে এরকম একটা ইথাইন অণু, ইথাইন অণু, ইথাইন অণু, 3টা ইথাইন অণু এক জায়গায় হয়ে এই বেনজিনটাকে বানাইছে। তো এটা হচ্ছে ইথাইনের পলিমারকরণ। এইটুকু নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? এতক্ষণ যা দেখছি পুরাটার মধ্যে শুধুমাত্র অ্যাড হচ্ছিল, এতক্ষণ যা দেখছি পুরাটার মধ্যে শুধুমাত্র অ্যাড হয়েছে, কোনো কিছু সরে যায়। তাহলে এখন আমাদের পরের পলিমারকরণ, যেখানে শুধুমাত্র অণু অ্যাড হবে না, অ্যাড হওয়ার পাশাপাশি কিছু অণু সরেও যাবে, একটু জটিল, তবে বুঝলে সোজা, সমস্যা নাই। আচ্ছা, তো এখন এটার বেসিকটা বোঝা লাগবে। তো এইটার নামটা হচ্ছে ঘনীভবন পলিমারাইজেশন। ঘনীভবনের ইংলিশ কি ছিল মনে আছে? কন্ডেনসেশন। ঘনীভবন প্রক্রিয়া কি ছিল মনে আছে? কারো কি মনে আছে ঘনীভবন কি ছিল? মানে বাষ্পকে ঠান্ডা করে শীতল করলে। আচ্ছা, ওকে, যাই হোক, এটা হ্যাঁ, ওই মানে তরলে পরিণত করা, সেটাকে ঘনীভবন বলতো। কারণ শীতলীকরণ বলতে ধর নর্মাল তো তুই গরম পানিকে ঠান্ডা করে ওইটা শীতলীকরণ, কিন্তু ঘনীভবনটা ছিল ওই বাষ্পকে ঠান্ডা করে যদি আমি তরল বানাই তখন সেটাকে ঘনীভবন। আচ্ছা, তো 2 নাম্বারটা হচ্ছে ঘনীভবন পলিমারাইজেশন বা ঘনীভবন পলিমারকরণ। মানে এখানে পানি মতো এরকম ছোট পানি বা CO2, অ্যামোনিয়া, এরকম কিছু অণু বের হয়ে যাবে, আমরা দেখতেছি পলিমারকরণ। আগেরটার সাথে এটার কোথায় কোথায় তফাৎ? প্রথম কথা হচ্ছে আগেরটার মধ্যে একই টাইপের অণু যুক্ত হইতো, এখন ভিন্ন ধরনের পলিমার যুক্ত হবে, ভিন্ন ধরনের মনোমার, সরি পলিমার বলছি, মনোমার অংশ নিবে এখানে। আগের বারে একটা টাইপের সবগুলো ইথিন ছিল বা সবগুলা প্রোপিন ছিল, এবার দুইটা টাইপ, মিনিমাম দুইটা টাইপ একসাথে হবে। তো ভিন্ন ধরনের মনোমার থাকবে। আর এই ক্ষেত্রে
কোনো না কোনো অণু বেরোয় আসবে, আমরা দেখব সেটা H2O হইতে পারে, CO2 হইতে পারে, বা অ্যামোনিয়া, এই টাইপের কিছু ক্ষুদ্র অণু অণুর অপসারণ ঘটবে। এইটুক নিয়ে কার কোনো কোশ্চেন আছে কি? তো এইবার গঠনটা যেহেতু একাধিক টাইপ, এবার এই ঘনীভবন পলিমার, এটাকে এই পলিমার করণ, আর যে পলিমারটা উৎপন্ন হবে সেটাকে বলবো ঘনীভবন পলিমার। তো সেইটার গঠনটা তাহলে এরকম হবে, মানে একই টাইপ না, এরকম দুইটা ডিফারেন্ট টাইপ অণুর অংশ যুক্ত হয়েছে যেহেতু, সো এরকম অবস্থা হবে, সবগুলা এ হবে না, এ বি এভাবে আসবে। সবার এইটুক বোঝা হয়েছে? একটু রেসপন্স করিস, সবার এইটুক বোঝা হয়েছে কিনা? আচ্ছা, এটুক যদি বুঝিস, আগে বিক্রিয়ায় যাওয়ার আগে একটু বেসিক বুঝাবো, একটু খাতায় তুলিস, একটু দরকার আছে। আচ্ছা, বুঝি নাই এবি কি জিনিস, এখন বুঝতে পারবি, ওয়েট ওয়েট। তো আগের বার যেমন দুইটাই ইথিন ছিল, এবার দুইটা ইথিন না, দুইটা আলাদা কিছু। তো এরকম আমি দুইটা অণু নিচ্ছি, দুইটা আলাদা মনোমার নিচ্ছি, একটু দেখিস। একটা টাইপ হচ্ছে এরকম, একটা মনোমার দেখতে এরকম, যে তার মাঝখানে একটা অংশ আছে যেটাকে আমি এ দিয়ে দেখালাম, দুই সাইডে দুইটা হাইড্রোজেন আছে এরকম, এটা একটা মনোমার, মনোমার 1 লিখলাম এটাকে, মনোমার 1। আরেকটা টাইপের মনোমার যেটা হচ্ছে এরকম, তার মাঝখানে, সবারই কি ভিডিও ল্যাগ করে? আচ্ছা দাঁড়া, নেট কারেন্ট। আচ্ছা, এইবার দুইটা টাইপের মনোমার, একটা হচ্ছে মনোমার 1 আর একটা হচ্ছে মনোমার 2। তাহলে মনোমার 2টাকে এভাবে দেখাচ্ছি, এটার দুই সাইডেই এইচ ছিল, এটার দুই সাইডেই OH, এরকম। একটু ধৈর্য ধরে বোঝ, আস্তে আস্তে বুঝে যাবি। এটা হচ্ছে মনোমার 2। তার মানে একটা মনোমার থেকে এ পার্টটা আসবে আর একটা মনোমার থেকে বি পার্টটা আসবে। এই জেরিনের জন্য এই অংশটুকু এ বি কিভাবে আসছে সেটা বলতেছি। আগের বার সবগুলো একই টাইপের ছিল। আচ্ছা, তো এইটা যুক্ত হওয়ার মেথডটা কি? প্রথমে এখানে তো আমরা জানি n সংখ্যক অণু যুক্ত হবে একসাথে, তো আগের বার n সংখ্যক অণু পরপর যুক্ত হচ্ছিল, এখানে পরপর যুক্ত হবে না, কারণ এখানে এরও n সংখ্যক আছে, এরও n সংখ্যক আছে, দুইটারই n সংখ্যক এসে অংশ নেবে, দুইটা মনোমারেরই n সংখ্যক এসে বিক্রিয়া অংশ নেবে। তো বিক্রিয়াটা কিভাবে হবে একটু দেখাই। প্রথমে একটা একটা এসে যদি মেলে তখন কি অবস্থা হবে? প্রথমে এইটার একটা অণু আর এটার একটা অণু একসাথে হচ্ছে, দেখিস সবাই খেয়াল করিস। আমি এখানে লিখতেছি এইচ এ এইচ, এটার সাথে এসে কি যুক্ত হচ্ছে? আরেকটা OH বি OH। প্রথমে এইটার একটা অণু আর এইটার একটা অণু এনে একসাথে হচ্ছে, যখন একসাথে হচ্ছে তখন এইটার থেকে H আর ওইটার থেকে OH সরে যাবে, তাহলে কি তৈরি হবে? ওখান থেকে একটা পানি পাবো, আর ওই দুইটা এক জায়গায় হয়ে গেলে এরকম পাবো H A B OH, এই যে HA ওখান থেকে BOH, এরকম একটা অণু পাইলাম। এই কাহিনীটা একবার ঘটলো, একটা অণু এটার একটা অণুর সাথে প্রথমে এই জিনিসটা তৈরি করে নিল। এই সেম প্রসেসটা আরেকবার ঘটবে, একটু খেয়াল রাখিস। তাহলে প্রথমে একটা অণু একটা অণু অংশ নিচ্ছে, আমি তাহলে এই জিনিসটা আরেকবার লিখতেছি বোঝার জন্য, এই সেম জিনিসটাকে আরেকবার লিখতেছি আমি, এরকম আরেকটা অণু এইটার সাথে যুক্ত হয়ে আবারও ওইখান থেকে পানি চলে যাবে, তাহলে এখানে যেটা হচ্ছে HABOH, আর সাথে এক অণু পানি। তাহলে এখন পর্যন্ত কয়টা অণু অংশ নিছে? এইটার দুইটা আর এইটার দুইটা, তাই কি না? এইটার দুইটা অণু আর এইটার দুইটা অণু অংশ নিয়ে এখন পর্যন্ত এটা বানাইছে, এখনো পলিমার তারা হয় নাই। আর সবাই এটুকু বুঝছিস? সবার এটুক তোলা হয়েছে? তোলা হয়েছে? তোরাও দুইবার তুলিস, তাহলে বুঝতে সুবিধা হবে। আচ্ছা, এইবার এইটা আর এইটা এইবার অংশ নিবে, এইটা আর এইটা এবার বিক্রিয়া করবে। তো আমি এখানে লিখতেছি H A B O H,
এইটার সাথে এইটা অংশ নেবে, এইচ এ বি ও এইচ, এটা যদি অংশ নেয় এবার কি হবে, এইটার এইচ আর ও এইচ চলে গিয়ে আমরা যা পাচ্ছি এইচ এ বি, আরো এখানে আবার এ বি, আবার ও এইচ, সাথে একটা পানি। সবার এইটুক তোলা হইলে থামবি, মানে আর কি বলবি আমাকে। আচ্ছা যদি তোলা হয়, এখানে কয়টা মনোমার, কয়টা টাইপের মনোমার অংশ নিছে? দুইটা টাইপের। আর দুইটা টাইপের মনোমারের কয়টা অণু টোটাল অংশ নিছে এই পুরো কাহিনীটা ঘটতে গিয়ে? দুইটারই দুইটা দুইটা অণু না? দুইটারই দুইটা দুইটা অণু, দুইটা দুইটা অণু কিনা? টোটাল 4টা অণু না? টোটাল 4টা অণু অংশ নিছে, মানে ওইটার দুইটা এটার দুইটা। আচ্ছা, পুরো প্রসেসটা ঘটতে, এই যে দেখ পলিমার আসতেছে এখন, এই যে এ বি এরকম বারবার এটা যদি যুক্ত হইতে থাকে পরপর, তাহলে এ বি চেনটা বড় হইতে থাকবে না আস্তে আস্তে, এই কাহিনীটা বারবার ঘটতে থাকলে। আচ্ছা এইবার তাইলে দেখ তো একটা জিনিস খেয়াল কর, 4টা অণু মানে প্রত্যেকটা যখন দুইটা করে অণু অংশ নিল, মানে টোটাল যখন 4টা অণু অংশ নিল, আমি কয়টা পানি পাইছি? এইখানে একটা পানি পাইছি, এখানে একটা পানি পাইছি, লাস্টে যখন এরা আবার যোগ হয়েছে তখন আরেকবার পানি পাইছি। কয়টা পানি পাইছি? 3টা পাইছি। তাহলে যদি 6টা অণু অংশ নিত আমি কয়টা পানি পাইতাম? 4টা অণু অংশ নিচ্ছে, আমরা 5টা পানি পেতাম। তার মানে টোটাল যতগুলো অণু অংশ নিচ্ছে তার চেয়ে সবসময় 1 করে কম পাচ্ছে। এটাকে আমি এভাবে লিখতে পারি, মানে এন এর মান কত ছিল, মানে প্রত্যেকটা এন ছিল 2 করে, তাই না? দুইটারই এন 2 2 4 টোটাল। কথা কি বোঝা যায়? এন এর মান 2 ছিল এখানে, মনোমারের এন এর মান ছিল 2। তাহলে তখন পানির অণুর সংখ্যা কত হয়েছে? টয়েস এন মাইনাস 1। পানির অণু কিন্তু আসছে টয়েস এন মাইনাস 1। এটা কি বোঝা যায়? যখন এন সংখ্যক অণু নিব তখন পানি আসবে টয়েস এন মাইনাস 1। এইবার বিক্রিয়াগুলো সোজা লাগবে, এটা আমি এবার মুছতেছি। এইবার বিক্রিয়াগুলো সোজা লাগবে। ওকে, তাইলে এরকম আমরা এই যে নাইলন যে বলি, নাইলন সুতা বলি বা নাইলন দড়ি বলি যেটা, তো নাইলন এটা হচ্ছে এরকম একটা পলিমার। এটা কয়েকটা টাইপের নাইলন আছে, তো একটা নাইলন হচ্ছে নাইলন 66। এই 66 লেখার রিজন আছে, 66 এভাবে বলে, নাইলন 66। তো এইটা কি, এটা তাইলে এভাবে পলিমারাইজেশনটা হবে, যেটা আমরা দেখলাম যে দুইটা টাইপের অণু অংশ নিবে। দুইটা টাইপের অণু যে, তো মাঝখানে দেখছিলাম একটা এ থাকে দুই সাইডে সেম জিনিস থাকে, ওরকম একটা বি থাকে দুই সাইডে সেম জিনিস থাকে। তো এইখানে যে জিনিসটা অংশ নিবে, একটা হচ্ছে মাঝখানে 4টা CH2 আছে, তো 4টা CH2 কে 4বার লেখা যায়, তো ওভাবে না লিখে এভাবেও লেখা যায় যে 4টা CH2 আছে মাঝখানে পরপর, মানে এই জিনিসটা এরকম আসলে CH2 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 CH2, এটা 4বার আছে, এভাবে না লিখে এভাবেও লেখা যায়। অবশ্যই বন্ধনটাকে কেটে দিতে হবে। এরকম এটা আছে, এবং দুই পাশে আছে COOH COOH। না, এখানে থার্ড ব্র্যাকেট দিতে হবে, ফার্স্ট ব্র্যাকেট দিলে পলিমারকরণেও থার্ড ব্র্যাকেট না দিয়ে ফার্স্ট ব্র্যাকেট দেওয়া যায়, তবে থার্ড ব্র্যাকেট দেওয়াটা বেটার। আচ্ছা, এই জিনিসটার নাম হচ্ছে, কয়েকটা নাম আছে, এখানে 6টা কার্বন আছে, দেখ 4টা এখানে আর এখানে 2টা, 6টা কার্বন। তো এটাকে এভাবে বলা যায়, 6 কার্বন হইলে আমরা বলি হেক্সেন। তো এটার নাম একটা আছে হেক্সেন ডাইওইক অ্যাসিড। আমি অবশ্য ইয়াতে শীটের মধ্যে শুধু ডাইওইক অ্যাসিড লিখছি, ওভাবে বলা যায় হেক্সেন ডাইওইক অ্যাসিড, কারণ দুইটা উইক মূলক আছে, দুইটা, এই যে COOH কে আমরা উইক অ্যাসিড বলতাম, তো দুইটা অ্যাসিড মূলক আছে দেখে হেক্সেন ডাইওইক অ্যাসিড, 6 কার্বন আছে দেখে হেক্সেন। এটাকে অন্যভাবে বললে 4টা মিথিলিন মূলক আছে, এটাকে আমরা মিথিলিন বলতাম, ওই সমগোত্রীয় শ্রেণীতে পড়ে আসছিলাম, এটাকে বলা হয় মিথিলিন মূলক। তো এটাকে অন্যভাবে আরেকটা নাম বলা যায় টেট্রা, 4টা আছে টেট্রামিথিলিন, টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড। এভাবে বলা যায় হেক্সেন ডাইওইক অ্যাসিড, টেট্রামিথিলিন ডাইওইক অ্যাসিড, তোরা যেটা ইচ্ছা লিখবি। এখন এইটার সাথে
হ্যাঁ, টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড, টেট্রামিথিলিন ডাইওয়িক অ্যাসিড। আচ্ছা, এটার সাথে আরেকটা যুক্ত হবে। এটা তো এ ছিল, দুই সাইডে দুইটা সেম মূলক ছিল, এবার বি লাগবে। তাহলে বিটা এরকম, মাঝখানে হচ্ছে CH2 6টা, আগের বার ছিল 4টা, এবার CH2 6টা, আর দুই সাইডে NH2 আর NH2, এরকম একটা যৌগ, দুই সাইডে NH2 আর NH2। আচ্ছা, এরকম দুই টাইপের মনোমার, এইটার নামটা হচ্ছে ওই যে ওভাবে বললে হেক্সেন ডাইয়ামিন, 6টা কার্বন আছে, হেক্সেন ডাইয়ামিন, অথবা ওই যে এভাবে পরেরটার মতো করে বললে হেক্সামিথিলিন ডাইয়ামিন, হেক্সামিথিলিন ডাইয়ামিন, দুইভাবেই বলা যায়। আচ্ছা, তো এখন এই যে নাইলন 6,6 কেন বলি সেটার রিজনটা বলি। এইখানেও 6টা কার্বন, এটাও হেক্সেন ছিল, এইখানেও 6টা কার্বন, এটাও হেক্সেন ছিল, এই জন্য 6,6। মানে এই নাইলনটার দুইটা মনোমারেরই মোট মানে কার্বন সংখ্যা হচ্ছে 6 করে, এই জন্য এটা হেক্সেন 6,6। এরকম হেক্সেন 6, এই সরি নাইলন 6,10 আছে একটা, ওখানে একটার মনোমারের মধ্যে 6 কার্বন, আরেকটাই হচ্ছে 10 কার্বন। আচ্ছা দাঁড়া তো, একটু ফোন আসছে। ওকে, তো এখন আমরা দেখছিলাম প্রথমে একটা অণু একসাথে হইতো, প্রথমে একটা, এই যে একটা একটা করে অণু একসাথে হইতো, তাহলে প্রথমে আমরা একটা অণুকে একসাথে করলে কি হয় সেটা লিখি। কি হইতো, একটা থেকে OH আর একটা থেকে H। হ্যাঁ, সেগুলা পরে আসতেছি, সেগুলা পরে দিব, আমি ধাপে ধাপে যাচ্ছি, আমি যেভাবে বলতেছি এভাবে খেয়াল কর, পরে সব ঠিক করব, আগে বুঝে নে। প্রথমে একটা একটা অণু অ্যাড হইতো, এই জন্য আমি এন দিই নেই আগেই। তাহলে প্রথমে একটা একটা করে অণু অ্যাড হইতো, কিভাবে অ্যাড হইতো, এখান থেকে একটা এইচ যাইতো। তো আমি এই জিনিসটাকে এভাবে লিখলে কারো কোনো আপত্তি নাই আশা করি। এই যে এখানে যে H2N ছিল, একটা এইচ কে বাইরে লিখলাম, H2N যে ছিল, তোরা পরীক্ষায় এটা কেউ কি দেখতে পারতেছিস না? বাকিরা দেখতেছিস? আচ্ছা, ওকে ওকে ওকে। আচ্ছা, আবার তাহলে আমি একটু সুইচ করি। তো দেখ, আমরা এই পোর্শনটাকে এভাবে বলতে পারি, এইটার থেকে এইচ আর এইটার থেকে OH, এই যে এইটুক আগে চলে যাবে, আমি এন পরে বসাবো। এইটুক চলে গেলে একটা পানি বেরোয় আসে, আমরা দেখছিলাম একটা পানি বেরোয় আসে, এই পানি বেরোয় আসলো। আর এই সাইডে কি রয়ে গেছে সেটা পুরাটা যা যা দেখতেছি আমরা তাই লিখবো। এই সাইডে এইটুক ছিল, এইটুককে আমি লিখতেছি সি ও, এই যে H+O+C। আচ্ছা, এই H2টাকে নিচে লিখতেছি, এই H2 যেটা বেরোয় আসছে সেটাকে নিচে লিখলাম, H+C। তারপরে এখানে আছে হচ্ছে CH2 4, এটাও লিখলাম CH2 4। তারপরে হচ্ছে COOH এর পুরাটা নাই, CO পর্যন্ত আছে, তারপরে CO পর্যন্ত আছে। এখন এইটাকে আমরা দুই ভাবে লেখা যায়, আমি চাইলে এরকম ডট দিয়ে NH টা লিখতে পারি, অথবা ওই যে আমরা দেখছিলাম যে কার্বনের সাথে যে CO মূলকটা থাকে ওটাকে ডাবল বন্ড দিয়ে অক্সিজেনকে উপরে লেখা যায়। হ্যাঁ ভাইয়া। আচ্ছা, একটু কষ্ট করে দেখ। আচ্ছা, আচ্ছা, তো এটা হচ্ছে CONH। আচ্ছা, নেটে তো পাবি, একটু কষ্ট কর। CONH, এই যে এটা CO কে এভাবে লিখলাম, NH যা আছে তাই লিখতেছি, নতুন কিছু অ্যাড করতেছি না। CH2 6টা, সেটাও লিখলাম, লাস্টে NH2 এই লিখলাম, আর এই পানি আসছে ওটা লিখলাম, মানে একটা একটা অ্যাড হইলে যেটা হয় সেটা লিখলাম। কিন্তু আমার তো একটা একটা অণু না, আমার লাগবে n সংখ্যক অণু। এবার আমি ঠিক করতেছি, যদিও পরীক্ষার হলে পার, তখন আর এরকম তুই ভেঙে ভেঙে লিখবি না, কারণ তুই ততদিনে বুঝে যাবি এখানে একটা n আসবে, এখানে একটা n আসবে। তো তখন পানি কত হবে, পানি হয়ে যাবে টয়েস n-1, আমরা দেখছি। আর এখন এইটাকে কিভাবে লিখবো, এটা তো কেবল দুইটা অণু অ্যাড হয়েছে, কিন্তু এটা অসংখ্য অণু অ্যাড হইলে আমরা দেখতেছিলাম প্রতিবার একটার এইচ আর একটার OH চলে যাচ্ছিল, তার মানে যেহেতু এইখানে এইটার এইচ আর এইটার OH চলে গেছে, তার মানে এইখান থেকে এইচ চলে যাবে, তার মানে হাইড্রোজেন একটা কমাই দিছি, আর এইটা থেকে OH চলে যাবে, তার মানে এই হাইড্রোজেন এইখানকার OH কমাই দিছি, ব্যাস। এইটা বারবার রিপিট হইতে থাকবে, এই n।
এবার আশা করি সবাই বুঝছিস ব্যাপারটা। তাহলে প্রথমে কি কাজ করলাম, দুইটাকে একসাথে করলাম, মাঝখানে এইচ আর ওএইচ চলে গিয়ে পানি হয়েছিল। এরপর দুইটাকে একসাথে করলে যা আসে সেইটারই লাস্টের থেকে মাঝখান থেকে যা যা সরাইছিলাম, এখান থেকে ওএইচ সরাইছিলাম, কর্নার থেকে ওএইচ বাদ দিয়ে দিছি, এটার থেকে NH2 NH2 থেকে এইচ সরাইছিলাম, এটা থেকে এইচ বাদ দিছি, পুরাটা থার্ড ব্র্যাকেট দিয়ে এন দিছি আর এগুলা জায়গায় এন দিয়ে দিছি। মানে এভাবে লিখলে বুঝতে সুবিধা হবে তোর জন্য, কিন্তু তুই যখন মুখস্থ হয়ে যাবে জিনিসটা তখন একবারে লিখতে পারবি, কোনো সমস্যা নেই। এখানে চাইলে অ্যারোর উপরে পলিমারকরণ লিখে দিতে পারিস। এইটুক নিয়ে কারো কোনো আপত্তি আছে? আচ্ছা, এটা যদি বুঝিস তো একইভাবে আরেকটা পলিমার দেখাচ্ছি, সেটার কয়েকটা নাম আছে, ডেক্রোন আছে, পলিয়েস্টার আছে, অথবা টেরিলিন, কয়েকভাবে নাম। আচ্ছা আচ্ছা, মসৃণ মসৃণ, ওকে ওকে। আমার আবার টাইম ওভার হয়ে যেতে পারে। আচ্ছা দাঁড়াই। আচ্ছা, তো লাস্টেরটা আবার শুরু করব। আচ্ছা থাকো, কতক্ষণ আছে রে? এই তো আর একটা বিক্রিয়া লিখলেই শেষ হয়ে যাবে আর কি, এখন তো বুঝেই গেছে শুক্রের। আচ্ছা নে, এই ডেক্রোন, তো ডেক্রোন বা পলিয়েস্টার বা এটাকে টেরিলিন, কয়েকটা নাম আছে, হ্যাঁ, ডেক্রোন বলে বা পলিয়েস্টার বলে অথবা টেরিলিন বলে। আচ্ছা আমি লিখে দিই, পলিয়েস্টার অথবা টেরিলিন। যাই বলুক, সেটা বানানোর জন্য আবারও দুইটা টাইপের মনোমার লাগবে। একটা টাইপের মনোমার দেখতে এরকম, মাঝখানে একটা বেনজিন চক্র থাকে এবং এই বেনজিন চক্রের সাথে দুইটা COOH, তাহলে এটাও একটা ডাইওয়িক অ্যাসিড। তো এইটার আর একটা নাম আছে, এটার নাম হচ্ছে টেরিথেলিক অ্যাসিড, টেরিথেলিক অ্যাসিড। ডেক্রোন, ক রফুলা, ডেক্রোন। আচ্ছা টেরিথেলিক অ্যাসিড, আর ওই সাইডে নিতে হবে ইথিলিন গ্লাইকোল, যেটা তোরা দেখছিস আগেই আমাদের বেয়ার পরীক্ষার মধ্যে এটা ছিল, ইথিলিন গ্লাইকোল, OH এইখানে, পলিস্টার আর টেরিলিন। এটার নাম হচ্ছে ইথিলিন গ্লাইকোল অথবা ইথেন ডাইওল, এভাবেও বলা যায়, হ্যাঁ, ইথিলিন গ্লাইকোলও বলা যায় অথবা ইথেন ডাইওল বলা যায়। এখন এইটাকে আর আমি আগের মতো করে না দেখে একবারে দেখাচ্ছি, তোরা যেহেতু বুঝে গেছিস আশা করি। নিয়মটা কি ছিল, এন আমরা পরে দিতাম, এন পরে দিতাম, কি করতাম, একটার OH আর একটার H কে আলাদা করে লিখতাম, তাহলে এইটার OH আর H টা চলে যাবে, গেলে একটা পানি সরে আসলো প্রথমে, পরে ওইটার সামনে আমরা টয়েজেন মাইনাস অন দিব, পুরা যা আছে সেটা লিখবো, OH CO, এইখানে বেনজিন। আর এই আঁকার সময় এই বেনজিনের সাথে কিন্তু বন্ধনটা লেগে থাকবে, এটা যেন খেয়াল থাকে। এইখানে CO পর্যন্ত, তারপরে আবার O, তো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, C ডাবল বন্ড O উপরে পাঠাই দিলাম, আর ওই ওটাকে পরে আলাদা এইভাবে লিখলাম, CH2 CH2, আর লাস্টে হচ্ছে OH, এটা আসার কথা, দুইটা এক জায়গায় হলে এটা আসার কথা। এখন আমরা যখন এখানে N বসাই দিব, এটার সামনে N, এটার সামনে N আনবো, তখন চেঞ্জটা কোথায় হবে, এই পানিটা হয়ে যাবে টয়েজেন মাইনাস 1, আর এখানে, এই সরি এখানে একটু ভুল লিখছিলাম, OC COOH। তো এখানে কি থাকবে, এই সাইড থেকে OH টা চলে গেছে, এই যে OH, এটা বাদ দিয়ে দিব, একটা বন্ড ফাঁকা হয়ে যাবে, আর ওখান থেকে H টা চলে গেছিল, এটার H টা বাদ দিয়ে দিব, একটা বন্ড ফাঁকা হয়ে যাবে, ব্যাস এই পুরাটাকে থার্ড ব্র্যাকেট দিয়ে N। তো এইটা হচ্ছে আমাদের ডেক্রোন বা পলিয়েস্টার। এই ছিল আমাদের পলিমারকরণ বিক্রিয়ার দুইটা টাইপ। তো আজকের মতো ক্লাস এখানে শেষ, আমি আবার নতুন কিছু নোট দিব, তো একটু মনে করাই দিস আমাকে এগুলার কিছু পলিমার। হ্যাঁ হ্যাঁ, তোল 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 তোল, সমস্যা। পলিমারের আরো কিছু টাইপ, আরো কিছু শ্রেণী বিভাগ করা যায় সেগুলা নিয়ে, তো ওগুলা তুলে ফেলিস, বেশ অনেক লেখা আর কি ওইটুক জায়গায়। আচ্ছা আমি তাহলে এই পর্যন্ত, আচ্ছা বল, প্রবলেম যার যার আছে প্রবলেম বল, এখন সমস্যা নেই।